তাদের কাছে তো জুলাইয়ে তখন লাল হয়ে যাওয়াটা একটা বিরাট গৌরবের ব্যাপার ছিল। আমি যেহেতু এত বড় গৌরবের ভাগীদার হতে পারিনি, তারা আমাকে ছেড়ে চলে গেছেন। তো এটা আমার ব্যক্তিগত কষ্টের জায়গা যে আমি তাদের সাথে কাজ করেছি। আম তাদের নারীবাদিতায় মুগ্ধ হয়েছি এবং আমি বিশ্বাস করেছি যে তারা বাংলাদেশের নারীবাদিতার যে রিলে রেসটা আছে, তো সেই নারীবাদিতার রিলে রেসকে তারা সামনে নিয়ে যাবেন। তো যেটা হলো, জুলাইয়ে তারা ভুলে গেলেন যে বাংলাদেশে নারীদের গত ১৫ বছরে যে ব্যাপক উন্নয়নটা হয়েছে, সেই উন্নয়নটা হয়েছিল একজন মানুষের হাত ধরে। সেই মানুষটির নাম শেখ হাসিনা। হ্যাঁ? তো বাংলাদেশে তখন কি নারী নির্যাতন হয়নি? হয়েছে। নারীদের উপর অত্যাচার হয়নি? হয়েছে। মৌলবাদীরা নারীদের উপর প্রতিশোধ নেয়ার চেষ্টা করেনি? করেছে। কিন্তু সবকিছুর মধ্যে না বাংলাদেশের মেয়েদের একটা লক্ষণ রেখা ছিল। সেই লক্ষণ রেখায় তারা তাদের মতো করে জীবনযাপন করতে পেরেছে। তাদের বাংলাদেশের নারীদের জন্য চাকরিতে আলাদা কোটা ছিল। প্রাথমিক বিদ্যালয়ে নারীদের জন্য যতদূর মনে পড়ে প্রায় ৮০% মতো কোটা নারীদের জন্য রাখা ছিল এবং এই কোটাটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের জন্য ছিল একটা আশীর্বাদ। তারপরে মেয়েদের যে নিরাপত্তার বিষয়টা, হ্যাঁ, মেয়েদের উপর আঘাত হয়েছে। আঘাতের কথাটা যখন বলা হচ্ছে, একটা পুরুষতান্ত্রিক সমাজে মানে পুরুষতান্ত্রিক সমাজ যত সময় বহাল থাকবে তত সময় পর্যন্ত নারী নির্যাতিত হবে, একদম, এটা একদম। যেই অ্যাঙ্গেল থেকে হোক না কেন। তো সেটাই। আমাদের ইতিহাস কখনোই নারী নির্যাতন বিবর্জিত ছিল না, বাংলার সেই তো, ইতিহাস। তো সেই। সেই জায়গাটায় কিন্তু আপনার একটা জায়গা আমি একটু যুক্ত করতে চাই। আমি আহ, আমি ব্যক্তিগতভাবে শাহাদাত রাসেল অন্ততপক্ষে ঢাকা শহরে শাহবাগ কেন্দ্রিক ১০০টার মতো হবে যে সমাবেশ, প্রতিবাদ সভা কিংবা মানববন্ধন আমি আয়োজন করেছি। বাকি যেগুলোতে আমি অংশগ্রহণ করেছি সেটা তো করেছি। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, সেই সময়টা তো আমরা দেখতাম, আমরাই দাঁড়াতাম রাস্তায়। গত এতদিনের ভেতরে আপনি উল্লেখযোগ্যভাবে ৫টা প্রতিবাদের কথা বলতে পারবেন না যে শাহবাগে এই ৫টা নারী নির্যাতনের বিরুদ্ধে নারীবাদীরা বড় ধরনের প্রতিবাদ করেছে। না, না পারবেন না। রাসেল, আমি তো ৫টাতে যাবই না, যাচ্ছি না। আমি যে হ্যাঁ, নারী নির্যাতনের কথাটা এজন্য বললাম যে আগেও নারী নির্যাতন হয়েছে, যেটা আপনি বলছিলেন পুরুষতান্ত্রিক সমাজ বলে, কিন্তু কখনো কি এটা হয়েছে যে নারীরা একটা নারী নির্যাতনের মামলা নিয়ে আদালতে গেছেন এবং সেই নির্যাতককে স্লোগান দিয়ে, মব দিয়ে, ফুলের মালা দিয়ে সেই নির্যাতককে বের করে আনা হয়েছে? সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের নারীবাদীরা কেন এত কিছুর পরে চুপ, বা তারা কেন বিভিন্ন প্রতিবাদ সমাবেশে যাচ্ছেন না? একটা অংশ প্রতারিত হয়েছেন। হ্যাঁ? মানে কি বলবো? তারা শিক্ষিত, তারা সচেতন, তারা পড়ালেখা করেন, আমার থেকে অনেক বেশি পড়ালেখা তারা জানেন। তারপরেও তারা কোনো একটা হিস্টেরিয়ায় আক্রান্ত হয়ে তারা লাল বিপ্লবে অংশ নিয়েছেন এবং প্রতারিত হয়েছেন। তারা ভুল বুঝে ফেরত আসতে পারলেই আমি খুশি, ঘরের ছেলেমেয়ে ঘরে ফিরে আসুক। আরেকটা যেটা অংশ আছে, তাদেরকে আমি বলব নারীবাদিতা আসলে তাদের এক ধরনের গয়না ছিল, তাদের আভরণ ছিল, তাদের সৌন্দর্য প্রকাশের একটা মাধ্যম ছিল, তাদের জনপ্রিয়তা পাবার একটা উপায় ছিল। তারা নারীবাদিতাকে ব্যবহার করেছেন তাদের সমাজের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন সুবিধা নেয়ার জন্য। তারা নারীবাদিতাকে ব্যবহার করেছেন যে আমাদের যারা প্রত্যন্ত নারীরা আছেন, সুবিধা বঞ্চিত নারীরা আছেন, তাদেরকে দেখিয়ে নিজেরা উপরে ওঠার জন্য। এই জন্যই আপনারা দেখবেন সেই লাল নারীবাদীরা তারা করলেন কি, এত কিছুর পরে তারা একটা সুন্দর সাজানো গোছানো সরকারের একদম প্রত্যক্ষ সহযোগিতায় করা মৈত্রী যাত্রা করলেন। আপনারা আমাকে একটু বলুন তো, মৈত্রী যাত্রাটা করে কোন ঘন্টাটা হয়েছে বাংলাদেশে? নারী নির্যাতনের কি একটা কোনো রকম একটা সেন্টিমিটারও কমেছে? কমেনি। হ্যাঁ, তো তারা এখন কথা বলছেন না, কারণ তারা আওয়ামী লীগের শাসন মৈত্রী আমলে যাত্রা পর্যন্ত বোধহয় ফান্ডিংটা ছিল আসলে, তারপরে তো আরো বন্ধ হয়ে গেল। সেই মানে ফান্ডিংটা ফান্ডিং বন্ধ এর হয়ে গেছে। সর্বশেষ টাকাটা বোধহয় ওখানে খরচ হয় তাদের। ওখানেই গেছে রাসেল। তার হ্যাঁ, উপরে যেটা হয়েছে, তারা আসলে এক ধরনের ইলিউশনে ছিলেন, যেহেতু আওয়ামী লীগের সময়ে তাদের ভাষ্য মতে তারা কথা বলতে পারতেন না, কারণ তারা দিনরাত আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে যা ইচ্ছা তাই বলেছেন। তারা ভেবে নিয়েছিলেন বোধহয় সবসময় এমন হয়ে আসবে। তো তারা তো যখন মৌলবাদী শক্তিকে ক্ষমতায় বসিয়েছেন, তারা হয়তো ভেবেছিলেন যে তারাও এই আন্দোলনের স্টেক হোল্ডার। মৌলবাদীরা তাদেরকে কোনো একটা বিশেষ সুবিধা দেবে যে তারা এই মৌলবাদের সময়ও তারা
কথা বলতে পারবেন বা তারা তাদের নিয়মিত জীবন আচরণ চালিয়ে যাবেন। কিন্তু তারা ভুলে গেছিলেন যে আমি যখন আম সাপকে পালবো, সে সাপকে আমি যতই দুধ কলা দিয়ে পুষি না কেন, সে সাপকে আমি খাঁচার বাইরে আনলে ও ছোবল দেবেই। তো এই হুম, ছোবলটা তারা পেয়েছেন। হ্যাঁ? তাছাড়া কিছু ডলারের ব্যাপার আছে, পাউন্ডের ব্যাপার আছে। কোনো না হুম, কোনোভাবে মৌলবাদী শক্তির কাছে যাবার ব্যাপার আছে। এনসিপিতে আপনারা দেখবেন ২ রকমের নেত্রী আছেন। এক নেত্রী যা নরেনা পূজার কথা বলেছেন, তিনি পোশাক বোর্ড হুম, তৈরি করতে চান। আরেকজন যিনি আছেন তিনি আরো যারা আছেন তারা খুব একটা আ পর্দা প্রথা তারা মানেন না। তারা দেখাতে চান যে তারা খুবই উদার মনস্ক। হ্যাঁ, তারা হুম, ভাবছেন যে এই উদার মনস্কতা দেখিয়ে তারা একদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন। তো হুম, নারীবাদীদের জন্য আমি এইটুকুই বলব, অ্যাম আপনারা ভুল করেছেন, ভুল করছেন, অন্যায় করেছেন, অন্যায় করছেন। হুম, কিন্তু বাংলাদেশের মেয়েরা দাঁড়াবে, দাঁড়িয়ে যেতে পারে। বাংলাদেশের মেয়েরা সেই ১৯৫২ সালে তারা শহীদ মিনার বানিয়েছে। সেই ১৯৭১ সালে একদম সাধারণ সাদা সুতি শাড়ি পরা নারীরা তারা মিছিল করেছে। ১৯৭১ সালে বাংলাদেশে যেই আদরের মেয়েটি কখনো একটা ছুরি হাতে নেয়নি, হ্যাঁ? সেই মেয়েটি বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করেছে। সেই মেয়েটি রাতের আঁধারে চলে গেছে ভারতে, তারা যুদ্ধের প্রশিক্ষণ নিতে চায়, তারা হুম, হাসপাতালে কাজ করতে চায়। বাংলাদেশের মেয়েগুলো মৌলবাদীদের আস্ফালন উপেক্ষা করে কাজে গেছে, কাজে দাঁড়িয়েছে, রাস্তায় দাঁড়িয়েছে। যখন ওয়াচ করে বলা হচ্ছে যে মেয়েরা ঘরের ভেতরে থাকবে, তখন সেই মেয়েগুলো গার্মেন্টসে যোগ দিয়ে বাংলাদেশের জন্য সমৃদ্ধি বয়ে এনেছে। তো যেসব শহুরে নারীবাদীদের আমরা চিনি, তারা হয়তো ভবিষ্যতেও থাকবেন। ভবিষ্যতে আওয়ামী লীগ এলে তারা আবার সুন্দর করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অনেক সুন্দর, সুন্দর কথা বলবেন। কিন্তু বাংলাদেশের মেয়েরা তাদেরকে ছাড়াও চলতে জানে, তাদেরকে ছাড়াও চলবে।